অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ৮টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তেল আভিভ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, থুন সহ তার সহকর্মীরা নিরাপদে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাতে গাজা উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে ত্রাণবাহী ওই নৌবহরে আগ্রাসী অভিযান চালায় ইসরায়েলি সেনারা। বিশ্বখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম এই বহরেই আছেন। ইসরায়েলি নৌ ব্লকেট ভেঙে প্যালেস্টিনিয়ানদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিল অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহর। কিন্তু প্রায় ২ দশকের কাছাকাছি সময় ধরে চলা এই ব্লকেট ভাঙার চেষ্টা করতে গিয়ে এর আগেও অনেক মানবাধিকার কর্মীকে জীবন দিতে হয়েছে, তবে কোনো কাজ হয়নি। ২০০০ সালের মে মাসে তুর্কির বিশাল ত্রাণবাহী জাহাজ মাভি মারমায় আইডিএফ এর কমান্ডোরা হামলা চালিয়ে অন্তত ১০ মানবাধিকার কর্মীকে হত্যা করে। তাই তো শঙ্কা ছিল দৃঢ় প্রতিজ্ঞাও। তবে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ বুধবার রাতেও এক্সে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কোনো সময় ইসরায়েলি অভিযানের। অবশেষে তার শঙ্কাই সত্য হলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময়ে বুধবার রাতে গাজা উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে ত্রাণবাহী ওই নৌবহরে আগ্রাসী অভিযান চালায় ইসরায়েলি নৌসেনারা। তারা নৌযানগুলোতে জল কামানের মতো কিছু ছিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলার অন্তত ৮টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। থুনবার্গ সহ বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তেল আভিভ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, থুন সহ তার সহকর্মীরা নিরাপদে রয়েছেন। বিশ্বখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম এই বহরেই রয়েছেন। ফ্লোটিলায় মূলত ওষুধ এবং খাবার রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। প্রায় ১.৫ দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলি ব্লকেট ভেঙে ফ্লোটিলার নৌবহর কয়েক দফা অবরুদ্ধ উপত্যকায় যাওয়ার চেষ্টা করেও সফল হয়নি। অধিকার কর্মীদের এখন ইসরায়েলের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে ইহুদি ধর্মাবলম্বীদের ইয়ম কিপুর উপলক্ষে ছুটি থাকায় দেশটিতে প্রায় সব ধরনের সরকারি কার্যক্রম এখন বন্ধ। ফলে এই প্রক্রিয়া বিলম্বিত হবে বলেই ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আটক জাহাজগুলো হচ্ছে দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সাইরিয়াস, অরোরা এবং গ্র্যান্ডে ব্লু। গ্লোবাল সমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে ৫০টির বেশি বেসামরিক নৌযানে প্রায় ৪৪টি দেশের জনপ্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। এই নৌবহরের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছিল ইসরায়েল, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। তাই বুধবার রাতেই নৌবহরটি থামাতে তৎপরতা শুরু করে ইসরায়েলি নৌবাহিনী। নৌবহরটির দিক পরিবর্তনেও নির্দেশনা দেয় তারা। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন, অধিকার কর্মীদের আটক নয়, অপহরণ করা হয়েছে। এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬৬,০০০ ছাড়িয়েছে, আহত ছাড়িয়েছে ১৬৮,০০০। গ্লোবাল সমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। বুধবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইসরায়েলি খবর প্রকাশের পর শুক্রবার ইটালিতে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে সেখানকার শ্রমিক ইউনিয়নগুলো। এদিকে গ্লোবাল সমুদ ফ্লোটিলার গতিবিধিকে গভীরভাবে নজরদারি করার কথা জানিয়েছে জাতিসংঘ। গ্লোবাল সমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশের রাতে ইটালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করে প্যালেস্টাইনপন্থীরা। দেশটির দক্ষিণের শহর নেপলসের প্রধান রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এদিকে রাজধানী রোমের টার্মিনি রেলওয়ে স্টেশনের আশেপাশে বিক্ষোভ করে প্যালেস্টাইন সমর্থকরা।
এদিকে গাজার জন্য আন্তর্জাতিক ত্রাণবহর সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি জানিয়ে শুক্রবার সার্বিক ধর্মঘটের ডাক দিয়েছে ইটালির শ্রমিক ইউনিয়নগুলো। এর আগে গত 22 সেপ্টেম্বর গাজা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সমর্থনে উনিয়নে সিন্দাকালে দি বেসের ডাকা এক ধর্মঘট মিলানে সহিংসতায় রূপ নেয়। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার খবরে ইস্তানবুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন প্যালেস্টাইনপন্থীরা। গাজায় মানুষের উপর দুর্ভিক্ষ চাপিয়ে ইসরায়েলি বাহিনী মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ক্ষোভ জানান তারা। অবিলম্বে গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করার দাবি জানান অংশগ্রহণকারীরা। সুমুদ ফ্লোটিলায় হামলার তাৎক্ষণিক প্রতিবাদে তিউনিসিয়ার রাজধানী তিউনিসের রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার প্যালেস্টাইনপন্থী। বিক্ষোভকারীরা জানান গাজায় বাসিন্দাদের নিশ্চিহ্ন করে দিতেই পরিকল্পনা করছে ইসরায়েলেরা। বিশ্ব জনমত উপেক্ষা করে তেল আভিভের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও জানান তারা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধ বন্ধের দাবিতে গ্রিসের রাজধানী এথেন্সে বিক্ষোভে জড়ো হন কয়েক হাজার প্যালেস্টাইনপন্থী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন ঘেরাও করে প্রতিবাদের ডাক দিয়েছেন। ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং গ্রিস সরকারকে তেল আভিভের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এদিকে গাজার দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সাহায্যে যাত্রারত গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ঘনিষ্ঠভাবে নজরদারি করার কথা জানিয়েছে জাতিসংঘ। নৌবহরটির সুরক্ষা নিশ্চিত করতে একাধিক মানবাধিকার সংগঠনের আবেদন জানানোর পর এই ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্কুল থেকে ফিরে যে সময়টায় খেলাধুলা করার কথা সেই সময়টায় বিভিন্ন কাজ করছে ইরাকের দরিদ্র পরিবারের শিশুরা। বিশ্বজুড়ে শিশুশ্রম নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরাকও এর ব্যতিক্রম নয়, কিন্তু বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শিশুশ্রমের হার প্রতিবেশী অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। জাতিসংঘের মতে ইরাক জুড়ে বিভিন্ন রাস্তায় শিশুদের ভ্রাম্যমাণ দোকান পরিচালনা, নির্মাণ, ইটভাটা, বর্জ্য সংগ্রহ এবং গৃহস্থালের কাজে নিযুক্ত থাকতে দেখা গেছে। কয়েক দশক ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত ইরাকের অর্থনীতি ঋণ ও মূল্যস্ফীতির ভারে জর্জরিত। পাশাপাশি অভ্যন্তরীণ গোষ্ঠীগত দ্বন্দ্ব অর্থনীতিতে পিছিয়ে রাখছে দেশটিকে। ফলে স্কুলে যাওয়া আর রোজগারের দায়িত্ব একসঙ্গে সামলাতে হচ্ছে বহু শিশুকে। কারো কারো বড় হওয়ার স্বপ্ন বেড়ে ওঠে ইরাকের পথে পথে। ফুডকার্টে কাজ করা 13 বছর বয়সী মুরাদ আরকান হাবিবের স্বপ্ন ফুটবল খেলোয়াড় হবে। পরিবারের সহায়তায় স্কুল আর কাজের মধ্যে কোনো পার্থক্য করতে চায় না সে। আমি ছোটবেলা থেকেই কাজ করি। বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারের সহায়তায় এই সিদ্ধান্ত নিয়েছে। আমি এখানে বই নিয়ে আসি, কাজের পাশাপাশি এখানে হোমওয়ার্ক করি, বিক্রি শেষ করে বন্ধুদের সাথে খেলতে যাই। অল্প বয়সে পরিবারের জন্য রোজগারের দায়িত্ব নিতে হলেও বাগদাদের শিশুদের মনোবল বেশ চাঙ্গা। কাজ করবে কিন্তু ভিক্ষা করবে না, সাফ বক্তব্য 12 বছর বয়সী ইয়াসির মাহমুদের। ভিক্ষা করার চেয়ে কাজ করা ভালো। আমি পড়াশোনাও করি, বাবার সাথে দোকানে কাজ করি, সপ্তাহে ছুটির দিন এবং স্কুল শিফটের বাইরের সময় বাবাকে সাহায্য করি। আইনগতভাবে শিশুশ্রম নিষিদ্ধ হলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এর ফলে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে, এমনটাই মনে করেন গবেষক ইবতিসাম আল শাম্মারি। তার মতে পড়াশোনায় ভালো করতে মনোযোগ প্রয়োজন, কিন্তু শিশুদের এজন্য যত্নের দরকার, অন্যথায় এই সুবিধাগুলো বাধাগ্রস্ত হয়। জাতিসংঘের সহায়তায় ইরাকে 15 বছরের কম বয়সীদের যে কোনো ধরনের শ্রম নিষিদ্ধ এবং 18 বছরের কম বয়সীদের জন্য ঝুঁকিপূর্ণ কাজে নিষেধাজ্ঞা রয়েছে। বাগদাদে ইউনিসেফের উপপ্রতিনিধি ক্লেইস জোহানসনের মতে দেশটিতে দরিদ্র 20% পরিবারগুলোতে শিশুশ্রমের পরিমাণ 3 গুণ বেশি। মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে শিশুশ্রমের হার দ্বিগুণ। শিশুশ্রম বন্ধে আইন প্রণয়নে জাতিসংঘের অন্যান্য সংস্থার সাথে আমরা কাজ করেছি। কিছু শিশু এবং কিশোর কিশোরী হয়তো মাধ্যমিক বিদ্যালয় শেষ করে চাকরি খুঁজছে। আমরা তাদের এমন দক্ষতা অর্জনের চেষ্টা করছি যা তাদের শেখা থেকে উপার্জনের দিকে নিয়ে যাবে। যে কোনো বিদেশি আগ্রাসন থেকে কাতারকে রক্ষায় নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে গত মাসে দোহায় ইসরায়েলি হামলার প্রেক্ষিতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি, যেখানে অঙ্গীকার করা হয়েছে দেশটির সার্বভৌমত্ব, গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা অঞ্চল আক্রান্ত হলে সেটি আমেরিকার উপর আঘাত বলেই বিবেচিত হবে। ফলে ওয়াশিংটন কূটনীতি থেকে শুরু করে প্রয়োজনে পাল্টা সামরিক ব্যবস্থা নিয়ে কাতারের স্বার্থ রক্ষা করবে। এজন্য স্টেট সেক্রেটারি এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের সমন্বয়ে যথাযথ উদ্যোগ নেবেন সেক্রেটারি অফ ওয়ার। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি কাতারে, সেই সাথে সবচেয়ে বেশি আমেরিকান সেনাও এখানেই ঘাঁটি কেটেছেন। ইউএস সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর। স্বাভাবিকভাবেই সেই কাতারেই গত মাসের হামলা সহজভাবে মেনে নিতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিরশত্রু হামাসের মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে ওই হামলার কথা বলা হলেও ট্রাম্পের রাগ প্রশমিত হয়নি। তাই তো নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশন শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন রাজধানী ওয়াশিংটন ডিসির ওভাল অফিস সফর করেন, সে সময় অর্থাৎ গত সোমবার দোহায় হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইতে নেতানিয়াহুকে বলা যেতে পারে অনেকটা বাধ্য করেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে সেই ছবিও প্রকাশিত হয়েছে। এবার যে কোনো বিদেশি আগ্রাসন থেকে কাতারকে রক্ষায় নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলা হচ্ছে গত মাসে দোহায় ইসরায়েলি হামলার প্রেক্ষিতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি, যেখানে অঙ্গীকার করা হয়েছে দেশটির সার্বভৌমত্ব, গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা যে কোনো অঞ্চল আক্রান্ত হলে সেটি আমেরিকার উপর আঘাত বলেই বিবেচিত হবে। ফলে ওয়াশিংটন কূটনীতি থেকে শুরু করে প্রয়োজনে পাল্টা সামরিক ব্যবস্থা নিয়ে কাতারের স্বার্থ রক্ষা করবে। এজন্য স্টেট সেক্রেটারি এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের সমন্বয়ে যথাযথ উদ্যোগ নেবেন সেক্রেটারি অফ ওয়ার। বোমা হামলার আশঙ্কায় জার্মানির মিউনিখে চলমান ঐতিহ্যবাহী অক্টোবর ফেস্ট সাময়িক বন্ধ রাখা হয়েছে। বুধবার শহরের উত্তরাংশে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়। তবে পুলিশ সেখানে গিয়ে ভবনটির ভেতর থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং উৎসবে হামলার হুমকি সংক্রান্ত একটি চিঠি জব্দ করে। এরপরই জোরদার তল্লাশি শুরু করে পুলিশ। একই সাথে এদিন স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত ফেস্টিভ্যালের সব কর্মসূচি স্থগিত করা হয়। ঘটনাস্থলটি ফেস্টিভ্যাল আয়োজনের স্থান থেকে প্রায় 6 মাইল দূরে হলেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়। এদিকে জার্মানির জনপ্রিয় সংবাদপত্র বিল্ড এবং অন্যান্য একাধিক গণমাধ্যম দাবি করেছে সেখানে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মিউনিখ পুলিশের মুখপাত্র টমাস শেলসন জানান, নিরাপত্তার স্বার্থে সব দিক থেকে এই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বর্তমানে সব সম্ভাবনা খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে সম্পর্ক থাকতে পারে এমন অন্যান্য স্থানও যাচাই করছি। এর মধ্যে অক্টোবর ফেস্টের আয়োজন স্থল অন্তর্ভুক্ত, যার কারণে আজ উৎসবে ব্যাঘাত ঘটেছে। টমাস আরো বলেন, পারিবারিক বিরোধের জেরে ওই ভবনে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়। এতে একজনের প্রাণহানি হয়েছে এবং অপর একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ভবনটিতে পাওয়া ববি ট্র্যাপ নিষ্ক্রিয় করতে বিশেষ বাহিনী মোতায়েন করতে হয় বলেও জানান তিনি। এদিকে ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের বৃহত্তম এই বিয়ার উৎসব উপভোগ করতে এসে প্রথম দিনই অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় কিছুটা বিরক্ত সুজান উশাকফ নামে এই পর্যটক। তিনি মনে করেন পরে আফসোস করার চাইতে আগে থেকে সাবধান হওয়া ভালো। Well, a little irritated because we had reservations for this morning and now we don't know if we'll have them for this evening. But better safe than sorry. সুজানের সাথে আসা অ্যারন মোল্ডার বলছেন, এদিন সকালে তাদের বিয়ার টেন্টে রিজার্ভেশন ছিল, সেটা উপভোগ করতে না পারায় তিনি হতাশ। I mean, I'm sad. We had a reservation for a beer tent at 10:45 and that's gone. So, I mean, I guess we'll go back at 5 and see what we can do. পুলিশ জানিয়েছে, এই উৎসব ঘিরে মিউনিখে দেশি বিদেশি পর্যটকদের পদচারণা বেড়ে যাওয়ার কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই উৎসবের কার্যক্রম স্থগিত করেছেন তারা। ফিলিপিন্সের কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশে মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার ঠিক আগে বোগো নগরীর উপকূলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে পুরো এলাকা বিদ্যুৎবিহীন হয়ে যায়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বিভিন্ন স্থানে নিখোঁজদের উদ্ধারে চলছে উদ্ধার তৎপরতা। প্রথম ভূমিকম্পটির পর আরও বেশ কয়েকটি আফটারশকও ওই অঞ্চলে আঘাত এনেছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হিসেবে 6 মাত্রার আফটারশক রেকর্ড করা হয়। মঙ্গলবার রাতের পর থেকেই আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
36 বছর বয়সী সিকিউরিটি গার্ড মার্ক ওচিয়া জানান, আফটারশকের কারণে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। আমরা খুবই উদ্বিগ্ন, কারণ এখনো কিছু আফটারশক আছে। কাল রাতের পর থেকে আমরা এতগুলো আফটারশক অনুভব করেছি যে তার হিসাবও হারিয়ে ফেলেছি। আমি এখন পর্যন্ত একটুও বিশ্রাম নিতে পারিনি। সেবু দ্বীপে প্রায় 34 লাখ মানুষের বসবাস। দেশটির অন্যতম এই পর্যটন কেন্দ্রে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোগো শহর। এখানকার অনেকগুলো বাড়ি ধসে পড়েছে, রাস্তাগুলোতে বড় ধরনের ফাটল ধরেছে। এছাড়া একটি 100 বছরের পুরনো গির্জাও ধসে পড়েছে। ভবনটি কেউ ব্যবহার করছিল না এবং এটি তেমন মজবুতও ছিল না, যার কারণেই ছাদটি ভেঙে পড়েছিল। তবে কেউ হতাহত হয়নি। ভূমিকম্পের আঘাতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। হাসপাতালগুলোতে প্রচুর আহত মানুষ ভিড় জমিয়েছেন। ক্ষতিগ্রস্ত শহর সান রেমিজিওতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। সান রেমিজিওর ভাইস মেয়র আলফি রেইনেস খাবার ও বিশুদ্ধ পানির জরুরি সরবরাহ এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি সাহায্য চেয়েছেন। তবে এরই মধ্যে রাজধানী ম্যানিলা থেকে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন চিকিৎসককেও আহতদের সেবায় সেবু প্রদেশে পাঠানো হয়েছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র আহতদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। গ্রিসে শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির রাজধানী এথেন্স ও বন্দরনগরী পিরেয়াসে শিক্ষার্থী, শিক্ষক, নাবিক এবং সরকারি কর্মচারীরা এই বিক্ষোভে অংশ নিয়েছে। গ্রিসে প্রস্তাবিত নতুন শ্রম আইনে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দৈনিক সর্বোচ্চ 13 ঘন্টা কাজ করার কথা বলা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সময়ে কাজ করার জন্য 40% হারে ওভারটাইম ভাতা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। নোভা গ্রামিনিডি নামে এই শিক্ষার্থী মনে করেন, কর্মঘণ্টা নয়, সরকারের উচিত কর্মীদের মজুরি বৃদ্ধি করা। আগে যেখানে মানুষ বাড়ি কিনতে পারত, জীবনের প্রয়োজনীয় সবকিছুই সামলাতে পারত, এখন বিশেষ পরিস্থিতির কারণে আমাদের বলা হচ্ছে দিনে 13 ঘন্টা কাজ করে জীবিকা চালানোই নাকি স্বাধীনতা। অথচ 7 ঘন্টা কাজ করেই একজন মানুষের এসব কিছু করতে পারা উচিত। এই ব্যবস্থাকে ঐচ্ছিক উল্লেখ করে দেশটির সরকার দাবি করছে এই আইনের ফলে কর্মজীবন আরো সহজ হবে। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি এটি কার্যত বাধ্যতামূলক হয়ে উঠবে এবং বিশেষ করে কম মজুরির চাকরি এবং অস্থায়ী কর্মীদের অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। বিক্ষোভকারীরা স্কুলের দাসত্ব, জীবনের দাসত্ব লেখা ব্যানার হাতে নিয়ে দীর্ঘ কর্মঘণ্টার সামাজিক প্রভাবের বিষয়ে সতর্ক করেন। 43 বছর বয়সী শিক্ষক ও ইউনিয়ন নেত্রী ভায়োলেটা গালানোপুলু বলেন, এর ফলে ক্লান্ত অভিভাবকরা তাদের সন্তানদের সময় দিতে পারবে না, ফলে শিশুরা বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। আমরা আমাদের সন্তানদের জন্য এমন ভবিষ্যৎ চাই না যেখানে প্রতিদিন দীর্ঘ সময় কাজ করাই নিয়ম হয়ে দাঁড়ায়। যদি মা বাবা দিনে 13 ঘন্টা কাজ করেন তাহলে ক্লান্তির কারণে সন্তানদের জন্য সময়ই থাকবে না। এটা অভিভাবক ও সন্তানদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এদিকে বুধবার সকাল 9টা থেকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচির ফলে পিরেয়াস বন্দরে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ইউনিয়ন প্রতিনিধি অ্যাপোস্তলোস কিপ্রিওস প্রস্তাবিত নতুন আইনকে ভয়ঙ্কর বলে অভিহিত করেন। সামগ্রিকভাবে আমাদের ধর্মঘট চলছে, একটি জাহাজও বন্দর ছেড়ে যায়নি। আজকের ধর্মঘটের প্রধান দাবি 13 ঘন্টা কর্মদিবসের প্রস্তাবিত ভয়ঙ্কর বিলটি যেন সংসদে ভোটের জন্য উপস্থাপন না করা হয় এবং কেবল কাগজেই সীমিত থাকে। 24 ঘন্টার এই বিক্ষোভের কারণে গ্রিস জুড়ে সরকারি সেবা ব্যাহত হতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।